নেশাময় আসক্তি লেখিকা বন্যা শিকদার পর্ব ১৪ ও ১৫। আদিল যখন মাহির হাত টেনে নিয়ে যাচ্ছিল তখন মাহি আর চারপাশের কিছু দেখছিল না। তার দৃষ্টি স্থির হয়েছিল শুধু আদিলের মুখের দিকে। চোখে ছিল জমে থাকা প্রশ্ন, অবিশ্বাস আর ভাঙা স্বপ্নের চাপা আর্তনাদ। সে এখনও মেনে নিতে পারছিল না আদিল সত্যি অন্য কাউকে ভালোবাসে। যে মানুষটাকে সে প্রতিদিন নিঃশব্দে নিজের মনে জায়গা করে দিয়েছিল, যে মানুষটাকে নিয়ে তার অজস্র স্বপ্ন ছিল, সেই মানুষটা কি সত্যিই তার নয়? হঠাৎ করে মাহি থেমে যায়, আচমকা আদিলের হাতটা শক্ত করে টেনে ধরে। মাহির এমন আচরণে আদিলও বিস্মিত হয়ে থমকে দাঁড়িয়ে যায়। সে ভুরু কুঁচকে পেছনে ফিরে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করে, কি প্রবলেম? মাহি আদিলের চোখের দিকে তাকিয়ে থাকে, তার গলা কাঁপছিল। তবুও সে সাহস করে প্রশ্নটা করে ফেলে, আদিল ভাইয়া, আপনি কি সত্যি সত্যি অন্য কাউকে ভালোবাসেন? প্রশ্নটা শোনার পর আদিল কোনো উত্তর দেয় না, সে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। এই নীরবতায় মাহির বুকের ভেতর সবচেয়ে বেশি আঘাত করে। আদিলের মুখে কোনো অস্বীকার নেই। মাহি তখনও তার দৃষ্টিতে তাকিয়েছিল। ইদানিং আদিলকে তার কাছে খুব বদলে যাওয়া মানুষ মনে হয়। আগের সে হাসি খুশি মানুষটা যেন কোথাও হারিয়ে গেছে। এখন সে সবসময় উদাস থাকে, নিজের ভেতর নিজেই ডুবে থাকে। কারো সঙ্গে ঠিক করে কথা বলে না, কারো সঙ্গে হাসে না। যেন বুকের ভেতর লুকিয়ে আছে অজানা কোনো যন্ত্রণা, যেটা কাউকে বলতে পারে না। এই প্রশ্নগুলো বারবার মাহির মনে ঘুরপাক খায়। কাকে সে ভালোবাসে? কেন সে এত একা হয়ে যাচ্ছে? কেন মাহিকে নিজে থেকে দূরে সরিয়ে নিচ্ছে? হঠাৎ মাহি নিজের অজান্তেই বলে ওঠে, জানেন আদিল ভাইয়া, আমি স্বপ্ন দেখি আপনিও ঠিক অয়ন ভাইয়ের মতো আমার সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা বলবেন। আপনিও আমাকে গভীরভাবে ভালোবাসবেন, নিজের বুকে শক্ত করে জড়িয়ে রাখবেন, কখনোই অন্য কারো হতে দেবেন না। আমি ভেবেছিলাম আপনি আমার হবেন, কিন্তু আপনি আমার হয়েও হলেন না। ভাগ্য কি আমাদের এক করতে চাইছে না, নাকি আপনি নিজে আমার হতে চান না আদিল ভাইয়া? আদিল তখনও নিশ্চুপ। তার নীরবতা মাহির বুকের ভেতর হাজারটা প্রশ্নের জন্ম দেয়। মাহি আরও কাছে এগিয়ে এসে চোখে চোখ রেখে বলে, আচ্ছা আদিল ভাইয়া, আপনি কি আমার বাচ্চা মতে বিরক্ত হন? আমি কি আপনাকে খুব বিরক্ত করি? আপনি যদি আমার হয়ে যান, তাহলে সত্যি সত্যি আমি আপনাকে আর বিরক্ত করব না। আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব। আপনি যা বলবেন তাই করব। শুধু একবার বলুন আপনি আমার হবেন আদিল ভাইয়া। আদিল অসহায়ের মতো তাকিয়ে থাকে, তার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে। হাজারটা কথা জমে আছে গলায়, কিন্তু একটি শব্দ বের করতে পারছে না। খুব ইচ্ছে করছে মাহিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলতে, তোর এই বাচ্চামোগুলোই আমার সবচেয়ে প্রিয় মাহি কুইন। তুই যখন আমাকে বিরক্ত করিস তখনই আমার বুকের ভেতর অদ্ভুত এক শান্তি নেমে আসে। তোকেও নিজের করে নিতে ইচ্ছে করে, তোকে ভালোবাসতে ইচ্ছে করে। মাহি আবারও বলল, কি হলো আদিল ভাইয়া, বলুন না। মাহির কণ্ঠে ছিল অপেক্ষা, ভাঙা আশা আর শেষ চেষ্টা। কিন্তু ঠিক সেই মুহূর্তে আদিল হঠাৎ করে নিজের পকেট থেকে ফোনটা বের করে নেয়। কোনো উত্তর না দিয়েই সে ফোনটা কানে চেপে ধরে কয়েক কদম এগিয়ে যায়। মাহির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েই এমনভাবে কথা বলতে শুরু করে যেন মাহি সেখানেই নেই, অথচ কথাগুলো ইচ্ছে করেই তার কানে পৌঁছে দেওয়ার মতো করে। হ্যাঁ মৌরি, বলো। আচ্ছা, তুমি যা বলছো তাই হবে। ওকে ওকে, সব জায়গায় তোমাকে নিয়েই ঘুরবো। এক একটা শব্দ যেন মাহির বুকের ভেতর গিয়ে ধারালো ছুরির মতো বিঁধে যায়। যেই নামটা সে সহ্য করতে পারে না, যার অস্তিত্বই মাহির ভেতরে অজানা ঈর্ষা আর ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। আদিলের মুখে সেই নাম শুনে মাহির চোখ জ্বালা করে ওঠে। আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকার শক্তি তার থাকে না। কিছু না বলে গটগট করে সেখান থেকে চলে যায় মাহি। হাঁটতে হাঁটতে তার বুকের ভেতর রাগ আর কষ্ট একসাথে জমে ওঠে। এই পৃথিবীতে এত এত মেয়ে থাকতে তাকেই কেন পছন্দ করতে হবে? মাহি চলে যেতেই আদিল সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। তার চোখ আপনা আপনি মাহির চলে যাওয়ার দিকেই তা আটকে থাকে। ঠোঁটের কোণে অজান্তে একটা মৃদু হাসি ফুটে ওঠে। কি অভিমানী মেয়েটা! ঠিক তখনই হঠাৎ রাকিব এসে আদিলের কাঁধে হাত রেখে মুচকি মুচকি হাসে। রাকিবের সেই রহস্যময় হাসিটা দেখে আদিল ভ্রু কুঁচকে তাকায়। কিরে শালা, এমন একা একা হাসছিস কেন? রাকিব চোখ চকচক করে বলে, মনে প্রেম জেগেছে ভাই। আচ্ছা শোন, তোকে একটা অফার দিতে আসলাম। কি অফার? আদিল সন্দেহ ভরে তাকায়। রাকিব একদম সিরিয়াস হয়ে বলল, তুই মনকে আমার সাথে সেটিং করিয়ে দিবি, আর তার বিনিময়ে আমি তোকে এক বক্স ট্রেজার আর লাক্সারি ব্লাক খাওয়াবো। এক মুহূর্ত আদিল বোকার মতো তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে রাগে তার চোখ লাল হয়ে ওঠে। রাকিব তখন ভয়ে ভয়ে জিজ্ঞেস করে,
ওভাবে তাকিয়ে আছিস কেন? আদিল দাঁতে দাঁত চেপে ফুঁসে ওঠে, শালা তুই আমার বোনের সাথে সেটিং করানোর জন্য আমাকেই সিগারেট অফার করছিস? মাঙ্গের নাতি, বোম মারার আগে এখান থেকে সর, নয়তো তোর পার্সোনাল বোম সোজা আকাশে উড়িয়ে দেব। রাকিব তবু নির্বিকার, বরং হাসিটারও চওড়া করে বলে, আরে ভাই রেগে যাচ্ছিস কেন? আহি হচ্ছে তোর বোন, মাহি আর মন তো নয়। মাহি হবে তোর বউ, আর মন হবে আমার বউ। সেম সেম বাট ডিফারেন্ট। এই কথা শোনা মাত্র আদিলের মাথায় যেন রক্ত উঠে যায়। রাকিবের বাচ্চা। বাকিটা শোনার আগেই রাকিব প্রাণপণে দৌড় দেয়, আর তার পিছু পিছুর আগে ফুঁসতে ফুঁসতে আদিলও ছুটে যায়। অয়ন প্রায় ঘন্টাখানেক ধরে আয়ের পিছু পিছু ঘুরে বেড়াচ্ছে। সে যতবার কিছু জানতে চাইছে, অয়ন ততবারই শুধু ঠোঁট উল্টে তাকিয়ে থাকছে। সে ইশারায় কিছু বোঝাতে চাইছে, কিন্তু আহি কিছুই ধরতে পারছে না। এই রহস্যময় আচরণে আহি ক্রমে বিরক্ত হয়ে উঠছে। তার মনে হচ্ছে লোকটা ইচ্ছে করেই তাকে বিরক্ত করছে। আহি সিঁড়ির কাছাকাছি আসতেই হঠাৎ অয়ন তার হাত টেনে ধরে। আচমকা টানে আহি ভারসাম্য হারিয়ে অয়নের বুকে হুমড়ি খেয়ে পড়ে। অয়নের স্পর্শে মুহূর্তে আহি কেঁপে ওঠে। বুকের ভেতরটা কেমন অজানা শিহরণে ভরে যায়, কিন্তু সে সেটা লুকিয়ে দ্রুত নিজেকে সামলে নেয়। পরক্ষণে আহি চোখ রাঙিয়ে তাকায়। অয়ন ভাই, এবার কিন্তু আমি আব্বাকে ডাক দেব। আপনি শুধু শুধু এভাবে পিছু পিছু ঘুরছেন, কিছুই বলছেন না, আর এখন আবার পচাভাবে টাচ করছেন। আহির কথা শুনে অয়ন হেসে ওঠে এবং সে ভ্রু কুঁচকে ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে প্রশ্ন করে, আমি তোকে পচাভাবে টাচ করছি? আহি গম্ভীর মুখ করে জবাব দেয়, তা নয় তো কি, আপনি জানেন না বিয়ের আগে এভাবে কাছে আসলে সেটাকে পচা টাচ বলে? অয়ন এক মুহূর্তে চুপ করে থাকে, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, বাট আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে পাখি, এখন তো আর সেটা পচা টাচ হবে না। এই কথা শুনে সঙ্গে সঙ্গে আহির চোখ বড় বড় হয়ে যায়। সে চোখ পাকিয়ে তাকায়, যেন বিশ্বাসই করতে পারছে না নিজের কানে শোনা কথাটা। আমাদের বিয়ে হয়েছে মানে? কোনো মানে নেই ম্যাডাম, আপনার সঙ্গে আমার বিয়ে আজ নয় 2 বছর আগেই হয়ে গেছে, শুধু আপনি সেটা জানতেন না। কথাটা কানে যেতেই আহি যেন আকাশ থেকে সোজা মাটিতে পড়ে গেল। এক মুহূর্তে তার মাথার ভেতর সব কিছু এলোমেলো হয়ে যায়। তাকে কিছু না জানিয়েই, তার অজান্তেই তাকে বিয়ে করে ফেলেছে, আর আজ এত সহজে ভঙ্গিতেই সেটা প্রকাশ করছে। মুহূর্তে আহির চোখ লাল হয়ে ওঠে। ভেতরে জমে থাকা সব রাগ, ক্ষোভ আর বিস্ময় একসাথে বিস্ফোরিত হয়েও যায়। সে ঠাস ঠাস করে অয়নের বুকে ঘুষি মারতে থাকে, কিন্তু অয়ন তাকে থামাতে যায় না, বরং আরও এক ধাপ এগিয়ে আসে তার দিকে। হঠাৎ করে অয়ন আহিকে কোলে তুলে নেয়, কোনো সুযোগ না দিয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। আহি ছটফট করতে থাকে নিজেকে ছাড়ানোর জন্য, মরিয়া হয়ে ওঠে, কিন্তু শক্ত সেই বাঁধন ভাঙতে সে ব্যর্থ হয়। অয়ন তাকে নিজের বেডে বসিয়ে দেয়, তারপর নির্লিপ্ত ভঙ্গিতে দরজাটা লক করে ফেলে। পেছন ফিরে তাকাতে দেখে আহি তার পেছনে দাঁড়িয়ে আছে। চোখের কোণে জমে থাকা অশ্রু চিকচিক করছে। সে দ্রুত দরজার দিকে এগিয়ে যায়, দরজা খুলতে চেষ্টা করে, কিন্তু লকের লাগাম পায় না। ঠিক তখনই অয়ন মুচকি হেসে এক হাত দিয়ে তাকে তুলে আবার বেডে বসিয়ে দেয়। আহি আচমকা অয়নের হাতে জোরে কামড় বসিয়ে দেয়, কিন্তু এতেও অয়নের মুখে কোনো যন্ত্রণা বা প্রতিক্রিয়া দেখা যায় না, বরং সে নির্বিকারই থাকে। শেষমেশ আহি বিরক্ত হয়ে কামড় ছেড়ে দেয়। সে মাথা তুলে অয়নের দিকে সন্দেহ ভরা চোখে তাকিয়ে প্রশ্ন করে, অয়ন ভাই, আমি আপনার হাতে কামড় দিয়েছি, অথচ আপনি চিৎকার করছেন না কেন? অয়ন ধীরে ধীরে ঝুঁকে এসে আহি নাকের ডগায় নাক ছুঁয়ে দেয়। ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলিয়ে ফিসফিস করে বলে, তোর এইটুকু কামড়ে যদি আমি চিৎকার করি, তাহলে পুরুষ জাতিরই বদনাম হবে পাখি। আমরা পুরুষ মানুষ হলাম ভালোবাসার অস্ত্র, আর সেই ভালোবাসার গভীর যন্ত্রণাতেই নারীরা চিৎকার করে, বুঝতে পেরেছিস? কথাগুলো বলেই সে স্থির দৃষ্টিতে আহির দিকে তাকিয়ে থাকে। হঠাৎ দরজায় টোকা পড়তেই দুজনেই চমকে তাকায় সেদিকে। আহি সঙ্গে সঙ্গে এক লাফ দিয়ে বিছানা থেকে উঠে যায়। কোন দিকে পালাবে সেটাই বুঝতে পারছে না। সে একবার এদিকে ছুটে যায় তো আরেকবার অন্যদিকে ছুটে যায়। তার কাণ্ড দেখে অয়ন আরও থমকে যায়। হঠাৎ আহি কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অয়ন ভাই, এখন যদি আপনার জন্য কারো কাছে ধরা খাই, তাহলে আপনার খবর আছে? কে বলেছিল আমাকে আপনার রুমে আনতে? দরজার ওপাশে যদি আব্বা থাকে তখন? চুপ কর বেডি, আগে দেখে তো নেই কে আছে। অয়ন আগ বাড়াতেই আহি তার হাত আঁকড়ে ধরে ফিসফিস করে, এই অয়ন ভাই, ওখানে সত্যি সত্যি আব্বা নয় তো? আব্বা যদি দেখে আমি আর আপনি একই রুমে, তাহলে আমি শেষ। ও আল্লাহ, আজকের মতো বাঁচিয়ে দাও। অয়ন কপাল ভাঁজ করে বলল, পাখি, এবার কিন্তু সত্যি সত্যি মাইর খাবি, আগে দেখতে তো দে।
অয়ন আবারও এক পা বাড়াতেই আহি শক্ত করে তার হাত টেনে ধরে। অয়ন ভাই, আমাকে একা ফেলে যায়েন না প্লিজ, আমি শিওর ওখানে আব্বাই আছে। অয়ন বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে যায়। সে তৎক্ষণাৎ চোখ মুখ কুঁচকে নেয়। শালির ঘরের শালি, আমি কি তোকে রেখে পালিয়ে যাচ্ছি? তোর এই বালের মুখ অফ কর, নয়তো বোম মেরে উড়িয়ে দেব। তারপর অয়ন ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। সে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই যেই দরজা খোলে ঠিক তখনই দেখতে পায় আদিল তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে দরজাটা ধাক্কা মেরে হুড়মুড়িয়ে রুমে ঢুকে পড়ে আদিল। হঠাৎ এমন আগমনে রুমের ভেতরের পরিবেশ মুহূর্তে বদলে যায়। ঠিক তখনই আহি আদিলকে সামনে দেখে আঁতকে ওঠে। বুকের ভেতরটা কেঁপে ওঠে তার। আদিল একবার নিজের বোনের দিকে তাকায় তো আরেকবার ভ্রু কুঁচকে অয়নের দিকে তাকায়। কিন্তু অয়ন সম্পূর্ণ ডোন্ট কেয়ার ভঙ্গিতে নির্লিপ্ত চোখে তাকিয়ে আছে, যেন এসব কিছুতেই তার কিছু যায় আসে না। আহি আর এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারে না। লজ্জা ভয় আর অস্বস্তিতে মাথা নিচু করে সে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে থাকে। যাওয়ার ঠিক আগে ক্ষীণ স্বরে প্রায় কাঁপা কাঁপা কণ্ঠে বলে যায়, ভাইয়া, সত্যি আমি আসতে চাইনি। এই অয়ন ভাই আমাকে জোর করে কোলে তুলে নিয়ে এসেছে। এই কথাটা বলেই সে আর এক মুহূর্ত দেরি না করে চলে যায়। আহি বেরিয়ে যেতেই আদিলের রাগ যেন বিস্ফোরণ ঘটায়। এক মুহূর্ত দেরি না করে সে অয়নের পিঠে ঠাস ঠাস করে কয়েকটা কিল বসিয়ে দেয়। তার চোখে মুখে আগুন জ্বলছে। সে দাঁত চেপে হুংকার দিয়ে বলে ওঠে, লুচ্চার ঘরের লুচ্চা, তোর এত কুরকুরানি কই থেকে আসে? হ্যাঁ, সারাদিন শুধু আমার বোনের দিকেই নজর। তুই যে আকাম করতে যাচ্ছিলি, বাসায় কেউ দেখলে কি হতো ভেবেছিস একবার? অয়ন কিল খেয়েও এক চুলও নড়ে না, বরং ঠোঁটের কোণে ঠান্ডা হাসি টেনে নিয়ে চরম বেপরোয়া গলায় বলে, তোর আবাল মার্কা কথা তুই রাখ। বিয়ে করা বউ আমার, ওকে শুধু কোলে নয়, দরকার হলে কাঁধে তুলে নাচবো। তারপর দেখবো কোন বাল পাকনায় কি বলে। আর তুই বা এই সুসময় ডিস্টার্ব করতে এসেছিস কেন? যেই পিরিয়ডটা একটু জমেছিল, আর তুই কাবাব মে হাড্ডি হয়ে ঢুকে পড়লি। আদিল রাগে দাঁতে দাঁত পিষে ওঠে। চোখ লাল হয়ে যায় তার, গলা ভারী হয়ে চেঁচিয়ে বলে, তোর রুমে বাল ফালাইতে আইসি? অয়ন বিরক্তি ভঙ্গিতে তাকিয়ে জবাব দেয়, নিজের এত বড় রুম থাকতে আমার রুমে কোন সুখে বাল ফালাইতে আইসোস? অয়নের বাচ্চা। কথা শেষ করার আগে অয়ন ধমকে ওঠে, চুপ কর শরণার্থী, কিসের জন্য এসেছিস সেটা বল। আদিল এবার একদম সামনে এগিয়ে এসে চোখে চোখ রেখে বলে, তুই বুঝতে পারছিস না কেন এসেছি? তোকে এতবার বারণ করার পরেও মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে মার্ডার করলি কেন? অয়ন ঠান্ডা নির্লিপ্ত ভঙ্গিতে আদিলের দিকে তাকিয়ে থাকলো, যেন এই কথাগুলো তার কাছে নতুন কিছু নয়। ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি খেলিয়ে সে ধীরে ধীরে জবাব দিল, কেন আবার মার্ডার করব? মন্ত্রী কোথায় আছে জিজ্ঞেস করেছিলাম, সে বলেনি, তাই মেরে ফেলেছি। কথাটা শুনে আদিল যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিশ্বাস করতে পারছিল না এতটা সহজভাবে, এতটা স্বাভাবিক সুরে কেউ মানুষের জীবন নেওয়ার কথা বলতে পারে। সে এক ধাপ এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, লাইক সিরিয়াসলি অয়ন, শুধু জিজ্ঞেস করার পরও বলেনি বলে তাকেই মেরে ফেললি? এই নিয়ে 5 জনকে মেরে ফেলেছিস, 5 জন। তোর কি মনে হয় এভাবে তুই ওই নরপিশাচকে খুঁজে পাবি? কেউ জানে না সে কোথায় আছে, আর তার ভুলের জন্য তুই একের পর এক নিরীহ মানুষকে খুন করে যাচ্ছিস। কথাগুলো শেষ হওয়ার আগে অয়নের ভেতরের আগুন যেন বিস্ফোরণ ঘটালো। সে হঠাৎ ঘুরে ড্রেসিং টেবিলের দিকে এক সজোরে পাঞ্চ মারল। ঝনঝন শব্দে আয়নাটা ভেঙে টুকরো টুকরো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়ল। রুমের বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল। অয়নের চোখ মুহূর্তেই বদলে গেল। নরম নয়, বরং ভয়ঙ্কর কঠিন। সে হঠাৎ গর্জন তুলে বলল, নিরীহ? তুই ওদের নিরীহ বলছিস? সে ধীরে ধীরে ঘুরে আদিলের দিকে তাকালো, চোখ দুটো লালচে, ভেতরে জমে থাকা ঘৃণা আর যন্ত্রণার আগুন স্পষ্ট। তুই জানিস না ওই কুত্তার বাচ্চা মন্ত্রী আর ওর ছেলে আমার কলিজায় হাত দিয়েছিল, আমার ছোট্ট ছোট্ট পাখিগুলোকে নরক যন্ত্রণায় ফেলে দিয়েছিল। শুধু আমার পাখিগুলো নয়, আরও কত শত পাখি ছিল কেউ জানে না। শিশু ছিল ওরা, নিষ্পাপ ফুলের মতো, যাদের হাত ধরে একদিন এই দেশ দাঁড়াতো। যাদের আমি মেরেছি ওরা সবাই ওই মন্ত্রীর সঙ্গ দিত। সব জানতো কেন? ওরা কি চাইলে এই পাপ থেকে সরে আসতে পারতো না? ভবিষ্যৎ প্রজন্ম ছিল ওরা, সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল ওদের চোখে। রুমের ভেতর এক মুহূর্ত নিস্তব্ধতা নেমে এলো। আদিল গভীর নিঃশ্বাস নিল। সে বুঝতে পারছে অয়নের যন্ত্রণা, তার ক্ষোভ, সব কিছু। কিন্তু তবুও সে মাথা নেড়ে বলল, আমি বুঝতে পারছি অয়ন, কিন্তু তাই বলে আসল দোষীকে না ধরে অন্যদের সাথে এমন করা ঠিক নয়। হ্যাঁ, ওরা টাকার লোভে এমন করতো। ইভেন ওরা না করলেও অন্য কাউকে দিয়ে এমন পাপ কাজ করাতো, কারণ মন্ত্রীর মুখোশের আড়ালে এসব নোংরা কাজই করে।
তার এসব কাজ আরও অনেকেই জানে, কিন্তু কেউ কিছু বলছে না, কারণ তাদের পকেটেও আলাদা ডোনেশন দেওয়া হয়। আদিল কিছু সময় চুপ থেকে আবার বলল, আচ্ছা শোন, তোকে একটা ইনফরমেশন দিতে এসেছিলাম। মন্ত্রীর মেয়ে সাদিকা ইমরোজ, একমাত্র সেই জানে তার বাপ আর ভাই কোথায় আছে। মন্ত্রীকে খুঁজে বের করতে হলে ওর কাছ থেকে সব বের করতে হবে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে অয়নের ঠোঁটের কোণে ধীরে ধীরে একটা বাঁকা হাসি ফুটে উঠল। হাসিটা এতটাই ঠান্ডা আর ভয়ঙ্কর যে আদিল নিজেও বুঝতে পারল না এই হাসির আড়ালে কি লুকিয়ে আছে। অয়নের চোখে মুহূর্তেই অন্য রং খেলে গেল। কিছু না বলে সে ঘুরে দাঁড়ালো, কোনো তোয়াক্কা না করে, কোনো ব্যাখ্যা না দিয়ে সে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে গেল। আদিল সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। সে নিজেও বুঝতে পারছে না অয়ন আসলে কি করতে চাচ্ছে। অয়ন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। প্রতিটি ধাপে তার পা পড়ছিল নিঃশব্দে, কিন্তু চোখের ভেতরে ছিল অদ্ভুত এক স্থিরতা। নেমে এসে সে নিঃশব্দে গিয়ে মহিবুল শেখের পাশে বসে পড়ে। ঠিক তাদের সামনে চেয়ারে বসে চা খাচ্ছিল তার বাবা জাহিদ শেখ। অয়ন বসতেই মহিবুল শেখ ভ্রুজোড়া কুঁচকে তাকালেন, কারণ অয়ন পাশে বসেও তার মনোযোগ মোটেও তাদের দিকে নয়। তার দৃষ্টি আটকে আছে আহির ওপর। আহি তখন চেয়ারে বসে নিশ্চিন্তে কলা খাচ্ছে। শুধু খাচ্ছেই না, নিজের চারপাশে এমনভাবে কলাগুলো সাজিয়ে রেখেছে যেন সেগুলো তার ব্যক্তিগত সম্পত্তি। মন অনেকক্ষণ ধরে একটা কলা চাইছে, কিন্তু আহি কিছুতে দিচ্ছে না। বেচারা মন মুখ ভার করে চুপচাপ বসে আছে। অয়নের সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা চোখ মহিবুল শেখেরও নজর এড়ায় না। তিনি গলা খানিকটা ভারী করে গম্ভীর স্বরে বলে ওঠেন, চোখ নিচে নামাও অয়ন। তুমি যেভাবে আমার মেয়েটার খাওয়ার দিকে তাকিয়ে আসো, তাতে আমার মেয়ের পেটে ব্যথা হবে। খেতে ইচ্ছে হলে বলো, কিন্তু এভাবে বদনজরে তাকিয়ে থেকো না। অয়ন সঙ্গে সঙ্গে আহির দিক থেকে দৃষ্টি সরিয়ে মহিবুল শেখের দিকে তাকায়। ঠোঁটের কোণে হালকা হাসি টেনে সে নির্লজ্জ স্বরে বলে, ডিয়ার শ্বশুর আব্বা, আপনার মেয়ে হচ্ছে যত নষ্টের মূল। সে এমনভাবে আমার সামনে আসে যে আমার চোখ আপনা আপনি ওর দিকেই চলে যায়। ও আমাকে নজর ঠিক রাখতে দেয় না। চুপ করো বেয়াদব ছেলে। মহিবুল শেখ চোখ রাঙিয়ে ওঠেন। আচ্ছা চুপ করলাম, কিন্তু এবার তো আপনার মেয়েটাকে আমার হাতে তুলে দিন। রাতে বউ ছাড়া ঘুম আসে না, এই শীতে দেহ। সরি সরি, মনটা শুধু বউ বউ করে। মহিবুল শেখ এবার রীতিমতো রেগে যান, গলা চড়া করে বলেন, মুখের ভাষা সংযত করো, নইলে হাত ভেঙে ফেলবো। অয়ন একটু ভয় না পেয়ে উল্টো ঠান্ডা কণ্ঠে জবাব দেয়, হাত ভাঙবেন, ভাঙতেই পারেন, কিন্তু আসল জিনিসটা তো আর ভাঙতে পারবেন না। আসল কাজ তো আর হাত দিয়ে হবে না, ওটা থাকলেই হবে। অয়ন! মহিবুল শেখ চেঁচিয়ে ওঠেন, কিন্তু অয়নের মুখে তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে নির্লিপ্ত ভঙ্গিতে সামনে তাকিয়ে থাকে। ঠিক তখনই চশমার ফাঁক দিয়ে জাহিদ শেখ খুব গভীর মনোযোগে নিজের ছেলে আর ভাইকে পর্যবেক্ষণ করছিলেন। তার চোখে সন্দেহের ছায়া স্পষ্ট। তিনি অয়নের চোখে এমন কিছু দেখতে পাচ্ছেন যা সহজে উপেক্ষা করার মতো নয়। বয়সের সাথে সাথে মাথার চুল যেমন এমনি এমনি পাকে না, তেমনি অভিজ্ঞ দৃষ্টি এমনি এমনি ভুল হয় না। জাহিদ শেখের সেই তীক্ষ্ণ চাহনি টের পেয়ে অয়ন ভ্রুকুচকে জিজ্ঞেস করে, আব্বা, আপনি ওভাবে তাকিয়ে কি দেখছেন? জাহিদ শেখ ধীর কিন্তু গভীর কণ্ঠে বলেন, তোমাকে দেখে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। সত্যি করে বলো তো, তোমার মাথায় কোনো অপকর্মের বুদ্ধি ঘোরাঘুরি করছে? তুমি কি কোনো বড় কিছু করার জন্য বসে আছো? অয়ন আনমনে বলে উঠল, আপনি শুধু শুধু সন্দেহের চোখে তাকাবেন না আব্বা। আমার কি মান ইজ্জত নেই? আপনাদের মেয়েকে তুলে নিয়ে বিয়ে করব? আমি কখন বললাম তুমি আমাদের আম্মাকে তুলে নিয়ে বিয়ে করবে? কথাটা বলেই জাহিদ শেখ ভ্রুকুচকে ছেলের দিকে তাকান। তার কণ্ঠে বিরক্তি, চোখে সন্দেহ। কিন্তু অয়নজন এইসবের তোয়াক্কাই করছে না। সে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে যায়। ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টু হাসি লেগে আছে। ঠিক তখনই মহিবুল শেখ আর নিজেকে সামলাতে পারেন না। হঠাৎ গলা চড়িয়ে চিৎকার করে ওঠেন, ভাই, আপনার ছেলে মনে মনে কি ভয়ঙ্কর শয়তানি বুদ্ধি এঁটে বসে আছে। এই বাড়িতে আমার মেয়েটা একদমই সেফ নয়। আমি স্পষ্ট বুঝতে পারছি এই ছেলের চোখে ভালো কিছু নেই। আমি আর এক মুহূর্ত দেরি করব না। এক সপ্তাহের মধ্যে আমার মেয়েকে এই বাড়ি থেকে অন্য কোথাও পাঠিয়ে দেব। যত দূরে রাখা যায় ততই ভালো। তার আগেই তো আমি আপনার মেয়েকে নিয়ে ভেগে যাব। অয়ন বিড়বিড় করতে করতে সদর দরজা দিয়ে বের হয়ে যায়। মহিবুল শেখ আতঙ্কিত হয়ে তাকিয়ে আছে। সামনে কি হতে যাচ্ছে সেটাই ভাবছে।